আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং কিছুটা হলেও পড়াশোনার চর্চা করে যাচ্ছ। আমি আজকে আছি তোমাদের সাথে শারমিন রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি তোমাদের যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন। আর আজকে আমরা বাংলাদেশের লোক প্রশাসন থেকে পড়ব সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, লোক প্রশাসনের গুরুত্ব এবং লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতি। তিনটা প্রশ্ন দেখে মনে হচ্ছে যে এত পড়া কখন করব, তাই না? কিন্তু আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা গ বিভাগ বেশি অনেকটাই পড়ে ফেলেছি। খ বিভাগটা শুরু করব এখন, এবং খ বিভাগ থেকে ছোট ছোট প্রশ্ন পড়লে দেখো যে এই প্রশ্নগুলো আমাদের কিন্তু গ বিভাগেও আসে, তাই না? লোক প্রশাসনের গুরুত্ব, লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতিসমূহ, এগুলো আমরা বড় প্রশ্ন হিসাবে পড়েছি। ছোট প্রশ্ন কেন আলোচনা করছি? অনেক সময় তোমরা বুঝতে পারো না যে আসলে কটা পয়েন্ট পড়া উচিত। দেখা যায় যে 4 মার্কের উত্তরে তোমরা 7-8টা পয়েন্ট লিখে ফেলো, যেগুলো খুবই অনুপযুক্ত ওই প্রশ্নের জন্য। কারণ তুমি এত পয়েন্ট লিখলে টিচার তোমাকে কিছুতেই মার্কস কিন্তু বেশি দিতে পারবেন না। বরং এখানে তুমি পরিমিত আকারে প্রশ্নটার উত্তর লেখো, গ বিভাগে যে তুমি 2-4টা পয়েন্ট বাড়িয়ে দাও, সেক্ষেত্রে তোমার লাভ হবে। কিন্তু এখানে প্রশ্ন বড় করলে কোনো ভালো ফল পাওয়া যাবে না। তাহলে আজকে আমরা আবারও খ বিভাগ থেকে শুরু করছি। সেটা হচ্ছে সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। সরকারি মানে হচ্ছে কি লোক প্রশাসন। আমি এজন্য 2 রকমের শব্দই রেখেছি। দেখো যে এই প্রশ্নটাতে রেখেছি লোক প্রশাসন, আর এইটাকে বলছি সরকারি। তাহলে মনে হতে পারে যে সরকারি প্রশাসনটা কি, বারবার বলছি, গত ক্লাসেও বলেছি যে সরকারি প্রশাসন এবং লোক প্রশাসন একই বিষয়। এবং সেদিন লোক প্রশাসনের সংজ্ঞা বলতে যে আমি বেসরকারি প্রশাসন বলেছি, যে বেসরকারি প্রশাসন হচ্ছে বিভিন্ন সংস্থা, সমিতি, কোম্পানি, তার সাথে যে প্রশাসন শব্দটা যখন যোগ হয় সেটাকে আমরা বলি বেসরকারি প্রশাসন। আর সরকারি প্রশাসন তো এটা জানি যে জনকল্যাণ করবার জন্য সরকার যেসব কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে কাজ করিয়ে থাকেন সেটা হচ্ছে সরকারি প্রশাসন, অর্থাৎ সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং সরকারের বিধিনিষেধ অনুযায়ী তারা পরিচালিত হতে বাধ্য থাকে। তাহলে দেখো, আগেও বলেছি যে লোক প্রশাসনের কাজ হচ্ছে জনকল্যাণ করা, আর বেসরকারি প্রশাসন জনকল্যাণ করে, জনগণকে সেবা দেয়, কিন্তু সেটা কিন্তু তারা আগে তাদের মুনাফাটা দেখবে, তারপরে হচ্ছে তাদের সেবাটা, তাই না? যে আমরা আসলে বেসরকারি প্রশাসন থেকে এক কথায় বলতে গেলে সেবাটা কিনেই গ্রহণ করছি, আর সরকার আমাদের ভর্তুকি দিয়ে গ্রহণ করছে। তাহলে আমার মনে হয় একটু পার্থক্য বোঝা গেল। এখানে তোমাদের অনেকগুলো পয়েন্টস আছে, যে এই অনেকগুলো পয়েন্ট থেকে যেটা তোমাদের কাছে যেগুলো সহজ মনে হবে তেমনি পয়েন্ট থেকে 4টা পয়েন্ট কিন্তু মাত্র দিবে। দেখো এখানে অনেক পয়েন্ট আছে, যেমন সেবার 1 হচ্ছে সেবার অভিপ্রায় ও মুনাফা অর্জন, 2 আর্থিক ক্ষতি ও আর্থিক লাভ, 3 সেবা ও খরচ, 4 রাজনৈতিক নির্দেশনা, 5 কর্মপরিসর, 6 কার্যাবলীর প্রকৃতি, 7 জনগণের প্রতি দায়িত্বশীলতা। তাহলে আমরা এখানে 4টা নিয়ে আলোচনা করি। প্রথমটা বলি যে সেবার অভিপ্রায় ও মুনাফা অর্জন। তাহলে কে সেবা নিয়ে কাজ করছে? সরকারি প্রশাসন। সে কিন্তু মুনাফার দিকে নজর দিচ্ছে না। আমরা গত ক্লাসেও বলেছি যে সরকার গ্যাস, পানি, বিদ্যুৎ, এই যা কিছু আছে, অবকাঠামো, দেশের রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, সমস্ত কিছুতে সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে, কৃষিতে দিচ্ছে, স্বাস্থ্যে দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তাই না? যে আমরা জানি যে একটা পর্যায় পর্যন্ত শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক, এবং সেখানে সরকার ব্যয়ের মাধ্যমে
শিক্ষাটাকে নিয়ন্ত্রণ করছে, এবং মেয়েদের জন্য আরও বেশি একেবারে স্নাতক পর্যায়ে সরকার শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এখানে আমরা সেবাটা দেখছি, তাই না, যে আগে সেবা, তারপরে হচ্ছে মুনাফা। আসলে সেটা ভালো, না আসলেও কোনো সমস্যা নেই। আর দেখো, তাহলে মুনাফা অর্জন এখানে মুখ্য না, এটা সেবা মুখ্য। আর বেসরকারি প্রশাসনে আগে মুনাফা অর্জন মুখ্য, তারপরে সেবা। তো এখন আমরা দেখেছি যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারা অর্থের বিনিময়ে সেবা দিয়ে থাকে ঠিকই, কিন্তু সেই সেবার দিকে তাদের কিন্তু ভীষণ নজর থাকে, কারণ ওই সেবার উপরই তাদের প্রতিষ্ঠানে লাভ ক্ষতি নির্ভর করছে, তাই না, মুনাফাটা নির্ভর করছে, সেই ক্ষেত্রে তারা যত্নশীল হয়ে থাকে। এরপরে আরেকটা আমরা বলবো রাজনৈতিক নির্দেশনা। যে লোক প্রশাসনে রাজনৈতিক নির্দেশনা অর্থাৎ রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী লোক প্রশাসন কাজ করবে। আমরা আগেই জানি যে লোক প্রশাসনে দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে রাজনৈতিক অংশ, আরেকটা হচ্ছে পেশাদারি বা অরাজনৈতিক অংশ, তাই না। রাজনৈতিক অংশটা কি করছে, যে নির্দেশনা দিচ্ছে, তাই না, যে জাতীয় সংসদে যে আইনটা পাশ হবে, সেই আইনের খসড়াটা প্রণয়ন করে, আমরা একটা যদি উদাহরণ দিই, যেহেতু আমরা শিক্ষার্থী, সেই হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলতে পারি, যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংক্রান্ত একটা আইন পাশ করবে, এবং সেই আইনটা কি হবে, তাই না, যে কীভাবে কাজ করলে যে শিক্ষার্থী এবং জনগণের কল্যাণ হবে, সেই অনুযায়ী সেই নির্দেশনা সরকারের অধিদপ্তর থেকে নিয়ে কোথায় যাচ্ছে, এই যে বেসরকারি অর্থাৎ পেশাদারি অংশ, এই পেশাদারি অংশের কাছে যাচ্ছে, যে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, এবং তারা কি করছে, কাজ করে সেটা আবার কোথায় ফেরত আসছে। আমরা লোক প্রশাসনের পদসোপান নীতি পড়েছি, ওগুলো আর এখন আলোচনা করব না, যে কাজ কোথায় যাচ্ছে, ঊর্ধ্বতন পর্যায় থেকে নিম্নতম পর্যায়ে, আবার নিম্ন স্তর থেকে কাজটা হতে হতে ঊর্ধ্বতন পর্যায়ে যাচ্ছে। যখন ঊর্ধ্বতন পর্যায়ে যাচ্ছে, সচিব পর্যায়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেটা তিনি আবার সেই সরকারের যে মন্ত্রী আছেন তার হাতে হস্তান্তর করছেন। এভাবে হচ্ছে রাজনৈতিক নির্দেশনা উপর থেকে যাচ্ছে। কিন্তু বেসরকারি প্রশাসন আমরা যদি বলি যে একেবারে ব্যক্তি মালিকানাধীন, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সেসব প্রশাসনে আমরা কিন্তু তেমন রাজনৈতিক নির্দেশনা দেখতে পাই না। সেখানে কোম্পানি তাদের নিজস্ব পদ্ধতি, বিধিবিধান, নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে, এটাই হচ্ছে বিধান। কিন্তু তারপরেও তারা সরকারি প্রশাসন থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করে কিছুটা, যে সেই বিধিবিধানের সাথে নিজেদের একটা বিধিবিধানের সমন্বয় সাধন করে কিন্তু কাজ করে থাকে। এইটা গেল হচ্ছে 2 নাম্বার। 3 হচ্ছে জনগণের প্রতি দায়িত্বশীল। তাহলে আমরা যেহেতু বলছি যে সরকার আমরা নির্বাচিত করছি, সরকারের আমলারা আমাদের জন্য কাজ করছে, তাহলে কি হবে, লোক প্রশাসন জনগণের নিকট জবাবদিহি করবে। এটা আমরা সবসময় বলি, জবাবদিহি করবে, এবং তাদের দায়িত্বশীলতা কিন্তু জনগণের প্রতি, তাই না। এবং শুধু তাই না, এই যে সরকারি কর্মচারীগণ যারা আছেন, তারা তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। কিন্তু বেসরকারি প্রশাসনে এমন কোনো বিষয় নেই, এটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, সেটা তাদের জবাবদিহিতা, কর্মীদের জবাবদিহিতা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন কেবলমাত্র তাদের কাছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা আমরা পড়তে পারি কর্মের পরিসর, তাই না, যে কর্মের পরিসর, এটা 4 নাম্বার পয়েন্ট, যে সরকারি প্রশাসনের কর্ম পরিসর কিন্তু ব্যাপক বিস্তৃত, একেবারে ছোটোখাটো বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত। যেমন আমরা বলছিলাম যে জনগণের কল্যাণ করাই কিন্তু এখনকার সরকার ব্যবস্থার অন্যতম, যে সরকারের একমাত্র কাজ হচ্ছে জনকল্যাণ, এবং সেই জনকল্যাণটা কাদের মাধ্যমে করছে, সরকারি প্রশাসনের অর্থাৎ লোক প্রশাসনের মাধ্যমেই করছেন। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাই না, জীবনযাপনের জন্য আমাদের যা কিছু অপরিহার্য, সকল ক্ষেত্রে লোক প্রশাসক কাজ করে থাকে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান
অর্থাৎ বেসরকারি প্রশাসন তারা কি করছে, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারে, তাই না? যে কোনো বিষয়, যে একটা তারা শুধু কেউ যদি ফসল উৎপাদন করে সেটা নিয়ে কাজ করবে, অন্য কিছু সেই প্রতিষ্ঠানের কাজ না, সেটা অন্য আরেকটা যদি কেউ ব্যবসা বাণিজ্য করে সেটা, যে পোশাক নিয়ে কাজ করছে সে পোশাক নিয়ে কাজ করছে। কিন্তু সরকারি প্রশাসনে একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের সাথে যা যা সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদেরকে দেখতে হয়। এখন আমরা পড়ব হচ্ছে লোক প্রশাসনের গুরুত্ব। এটা দুইভাবে আসতে পারে প্রশ্নটা, একটা হচ্ছে লোক প্রশাসনের গুরুত্ব আর অথবা বাংলাদেশের লোক প্রশাসনের গুরুত্ব, একই বিষয়, তাই না? যে লোক প্রশাসনের যে কাজগুলো করে থাকবে সেইগুলো তো বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখন আমরা আসি যে লোক প্রশাসনের গুরুত্ব। তাহলে প্রথমে হচ্ছে নাগরিক জীবনে ভূমিকা, যে এটা নাগরিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাগরিকদের প্রত্যেকটা স্তরে লোক প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্ম থেকে যদি আমরা বলি, একেবারে জন্ম নিয়ন্ত্রণ, মাতৃসদন, শিশু মঙ্গল এগুলো প্রতিষ্ঠা করে মায়ের স্বাস্থ্য ঠিক রাখে এবং পরিবারকে সুন্দর করে। বলছিলাম নাগরিক জীবনের ভূমিকা, তাই না? যে নাগরিক জীবনে কি হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকদের যা যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে থাকে কিন্তু লোক প্রশাসন, তাই না? যে এই জন্য লোক প্রশাসন সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ জীবনকে সুন্দর করার জন্য লোক প্রশাসনের কোনো বিকল্প নেই, তাই না? যে একেবারে সেই বলেছি রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি, শিল্প, সমস্ত ক্ষেত্রে প্রযুক্তি, যেদিকেই তুমি যে সম্পর্কে নাগরিক জীবনের যা যা কিছু প্রয়োজন, যেখানেই তুমি নাগরিক জীবনের দৃষ্টি ফেলবে দেখবে যে সেখানে লোক প্রশাসন ছাড়া সেটা কিছুতেই উন্নয়ন সম্ভব নয়। এটা গেল 1 নাম্বার। 2 হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে সুন্দর ব্যবস্থাপনার জন্য কিন্তু লোক প্রশাসনের গুরুত্ব অপরিহার্য। যে যদি লোক প্রশাসন রাষ্ট্র এবং সমাজের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় না করতে পারে তাহলে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে, শান্তি বিঘ্নিত হবে, এমনকি শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সমন্বয় সাধন খুবই জরুরি। এই জন্য কিন্তু লোক প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার যদি বলি, সরকারি নীতি ও বিধি প্রণয়ন। যে সরকারের, আমরা জানি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রথম কাজ কি, নীতি নির্ধারণ করা, তাই না? সেই নীতি অনুযায়ী পরবর্তীতে সরকার যে নীতি নির্ধারণ করে দেয় সেই নীতি বাস্তবায়ন করার দায়িত্ব কার? লোক প্রশাসনের কর্মকর্তা কর্মচারী। তাহলে এই যে নীতিটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করা হয়, সুন্দর বাস্তবায়ন করা হয়, সমন্বয় সাধন করা হয়, সেজন্যও কিন্তু লোক প্রশাসনের গুরুত্ব অপরিহার্য। আর একটা পয়েন্ট আমরা পড়ব, সেইটা হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির পূর্ণ ব্যবহার। আমরা যদি আমাদের দেশের কথা বলি, যে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে এবং সেই সাথে একটা বিশাল জনসংখ্যা, তাই না? যে এই ক্ষুদ্র প্রাকৃতিক সম্পদের মধ্যে এই বৃহৎ জনশক্তিকে কিভাবে কাজে লাগিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়, সেইটাও কিন্তু লোক প্রশাসক করে থাকে। এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো যে এছাড়া আরও অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা, অধ্যয়নের বিষয় হিসাবে ভূমিকা, যুদ্ধ মোকাবেলা, স্থিতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষা, রাষ্ট্রের সকল প্রকার সমস্যার সমাধান, পরিকল্পনা বাস্তবায়ন, সেবা ও সহায়তা প্রদান, সভ্যতা ও কৃষ্টি সংরক্ষণ। তাহলে আমি যে 4টা বিস্তারিতভাবে আলোচনা করেছি, এছাড়াও তোমাদের কাছে যদি অন্য পয়েন্ট সহজ মনে হয় সেখান থেকে তোমরা 4টা পয়েন্ট দিবে। এরপরে যে প্রশ্নটা আছে এটাও তোমাদের পড়া, আমরা গ বিভাগেও পড়েছি, যে লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতি। লোক প্রশাসন অধ্যয়নের
পদ্ধতি সমূহ, তাই না, যে কী কী পদ্ধতি। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক পদ্ধতি পড়েছি, ঐতিহাসিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, পরিসংখ্যানমূলক পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, আইনগত পদ্ধতি, বর্ণনামূলক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, রাজনীতিভিত্তিক পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি, এই যে কাঠামোগত পদ্ধতি, আচরণগত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে যেগুলা তোমাদের কাছে সহজ মনে হবে সেখান থেকে তোমরা 4টা পয়েন্ট দিবে। যেমন সাধারণত আমরা যেটা দেখি যে তুলনামূলক পদ্ধতিটা বেশি আলোচনা করা হয়, ঐতিহাসিক পদ্ধতিতে না, আধুনিক পদ্ধতি, আচরণগত পদ্ধতি, কাঠামোগত পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি যদি আমরা বলি তাহলে আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তিনি যখন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করছিলেন, তিনি 158টি দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন মানে 58টা দেশের যে শাসন ব্যবস্থা আছে সেইটার মধ্যে তুলনা করেছেন যে কোন দেশের শাসন ব্যবস্থা কেমন, তার নীতি প্রকৃতি। তাহলে আমাদের দেশ যখন স্বাধীন হলো বাংলাদেশ, তখন আমরাও কিন্তু এই কাজটা করেছি যে অন্যান্য দেশের সংবিধান অধ্যয়ন করে যেটা আমাদের কাছে যে পদ্ধতিটা সঠিক মনে হয়েছে, আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং সেই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, গণতান্ত্রিক ব্যবস্থা আবার 2 ধরনের, একটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তাহলে আমরা কোনটা আমাদের জন্য উত্তম মনে করেছি? আমরা মনে করেছি সংসদীয় অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এটা একটা তুলনামূলক পদ্ধতি। তারপর পরীক্ষামূলক যদি আমরা বলি, যে পরীক্ষামূলক কী হচ্ছে, কতগুলা তথ্য উপাত্ত সংগ্রহ করে তারপরে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে যেটাকে সঠিক মনে হচ্ছে রাষ্ট্রের জন্য, যে কাজগুলা মনে হচ্ছে এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, রাষ্ট্র অর্থাৎ সরকার সেই কাজগুলোকে কিন্তু গুরুত্ব দিচ্ছে, সেই অনুযায়ী কাজ করছে। তারপরে যদি বলি আচরণগত, তাহলে দেখতে হবে, তাই না, আমরা জানি যে ভৌগোলিক কারণে এক এক দেশের মানুষের স্বভাব চরিত্র মেজাজ এক এক রকমের। তাহলে এই স্বভাব চরিত্র মেজাজ এইগুলোকে বলছি আমরা আচরণগত পদ্ধতি, তাই না, যে আচরণগত পদ্ধতিতে দেখতে হবে যে নাগরিকদেরা কি চাচ্ছে, তাদের চিন্তা ভাবনা কোন ধরনের। কারণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তির স্বাধীনতা দিতে হবে। তাহলে সেই ব্যক্তির আচরণকে পরীক্ষা নিরীক্ষা করে সেই উপযোগী কর্মপদ্ধতি যদি সরকার গ্রহণ করে তাহলেই কিন্তু সফলকাম হওয়া সম্ভব। তাহলে এই যে 3টা বললাম, আরেকটা বলবো সেইটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি। যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি, বৈজ্ঞানিক মানে কি, বিজ্ঞান মানে কি, বিজ্ঞান বিশেষভাবে জ্ঞান, তাই না। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ তথ্য উপাত্ত সংগ্রহ করছে, সেইটাকে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছে, সংগ্রহ করে সেই অনুযায়ী প্রকল্পসমূহ গ্রহণ করছে, প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষামূলকভাবে আগে ছোট ছোট ক্ষেত্রে সেগুলোকে পরীক্ষামূলকভাবে কাজে লাগাচ্ছে এবং দেখছে যে কতটা কার্যকরী হচ্ছে। যখন কার্যকরী হচ্ছে তখনই সেটা সমগ্র বাংলাদেশের নাগরিকের জন্য সেই পদ্ধতিটা গ্রহণ করা হচ্ছে। তাহলে এটাও একটা ভালো পদ্ধতি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা খানিকটা হলেও বুঝতে পেরেছো। আমরা এই যে ছোট ছোট খ বিভাগের 3টা প্রশ্নের মাধ্যমেও কিন্তু আবার আমাদের গ বিভাগটাও কিন্তু রিভিশন হয়ে গেল, তাই না। তাহলে একসাথে আমাদের 2টাই পড়া হচ্ছে, যে আমরা গ বিভাগটাকে রিভিশন দিচ্ছি, আমি সব পয়েন্টগুলা বলছি এবং তার মধ্যে থেকে 4টা পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করছি। তাহলে সেটা রিভিশনের মতোই একরকম হচ্ছে। তাহলে তোমরা আশা করি যে বাকিটা নিজেরা বাসায় পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।